প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ে ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ফিন্যান্সের যতগুলো অধ্যায় আছে তার মধ্যে সবচেয়ে সহজ অধ্যায় হচ্ছে এই অধ্যায়টি। আপনারা যখন বোর্ড পরীক্ষা দিবেন তখন চেষ্টা করবেন এই অধ্যায় থেকে উত্তর করার জন্য, কারণ এই অধ্যায়ের অঙ্কগুলো অত্যন্ত সহজ। তাহলে দীর্ঘমেয়াদী অর্থায়ন কি? 1 বছর বা তার থেকে বেশি সময়ের জন্য যে অর্থায়ন তাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে। একটি কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থায়নের বা মূলধন কাঠামোর উৎস সুনির্দিষ্টভাবে 4টি। এই 4টির বাইরে অন্য কোনো উৎস নাই। নাম্বার 1 সাধারণ শেয়ার, নাম্বার 2 অগ্রাধিকার শেয়ার, নাম্বার 3 সংরক্ষিত আয়, নাম্বার 4 দীর্ঘমেয়াদী ঋণ, বন্ড বা ডিবেঞ্চার। এই 3টি একই বিষয়। তাহলে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার ও সংরক্ষিত আয়কে একত্রে ইকুইটি মূলধন বলে। কোম্পানির একমাত্র অভ্যন্তরীণ মূলধনের উৎস হচ্ছে সংরক্ষিত আয়। তাহলে কোম্পানির মূলধনের প্রধান উৎস হলো 2টি। একটা হচ্ছে শেয়ার, শেয়ারের মধ্যে সাধারণ শেয়ার, অগ্রাধিকার এবং সংরক্ষিত আয় 3টা অন্তর্ভুক্ত, এবং হচ্ছে ঋণ। আমরা এই অধ্যায় থেকে কি পড়বো? তেমন কিছুই না, কিছু সংজ্ঞা মুখস্থ করব এবং বন্ডের মূল্য ও আয় নির্ণয় সম্পর্কিত কয়েকটি অঙ্ক করব। বিগত বছরগুলো বোর্ড প্রশ্ন পর্যালোচনা করে এটা নিশ্চিত যে এই অধ্যায় থেকে বন্ড সম্পর্কিত অঙ্ক অবশ্যই থাকবে। দীর্ঘমেয়াদী অর্থায়নের অন্য উৎস থেকে, যেমন সাধারণ শেয়ার বা অগ্রাধিকার শেয়ার বা সংরক্ষিত আয় থেকে জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন থাকে। একটি কোম্পানি চাইলে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বীমা থেকে ঋণ নিতে পারে, আবার বন্ড বা ডিবেঞ্চার বিক্রি করে জনগণের কাছ থেকে ঋণ নিতে পারে। আমরা এখন বন্ড বা ডিবেঞ্চার নিয়ে আলোচনা করব, আর আমাদের এই অধ্যায়ের মূল আলোচনায় হচ্ছে বন্ড এবং ডিবেঞ্চার সম্পর্কিত বা বন্ড বা ডিবেঞ্চার মূল্য নির্ণয় সম্পর্কিত অঙ্ক নিয়ে। বন্ড বা ডিবেঞ্চার হচ্ছে একটি দীর্ঘমেয়াদী ঋণপত্র বা ঋণের দলিল, যার মাধ্যমে ইস্যুকারী কোম্পানি একটি নির্দিষ্ট সুদের বিনিময়ে একটি নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়ে থাকে এবং মেয়াদ শেষে আসল অর্থ পরিশোধ করে থাকে। তাহলে বন্ডের সাথে 2টি প্রধান পক্ষ জড়িত। নাম্বার 1 বন্ডের ক্রেতা, নাম্বার 2 হচ্ছে বন্ডের বিক্রেতা। তাহলে বন্ডের ক্রেতা বা বিক্রেতা কারা? যে সমস্ত কোম্পানি ঋণের দরকার তারা বন্ড ইস্যু বা বিক্রয় করে, তাই বন্ডের ইস্যুকারী বা বিক্রেতা তাদেরকে বলা হয়। অর্থাৎ যারাই বন্ডের ইস্যুকারী তারাই হচ্ছে বন্ডের বিক্রেতা। আর যাদের কাছে উদ্বৃত্ত অর্থ আছে, বিশেষ করে সাধারণ জনগণ, তারা হচ্ছে বন্ডের ক্রেতা। তাহলে তাদেরকে বন্ড হোল্ডারও বলে বা বিনিয়োগকারী বলে বা ইংলিশে ইনভেস্টর বলে। আপনারা একটি ফ্লোচার্ট দেখতে পাচ্ছেন। আমরা এক সাইডে রেখেছি হলো গিয়ে বন্ডের ইস্যুয়ার, বন্ডের বিক্রেতা, ঋণ গ্রহীতা, ঘাটতি পক্ষ কোম্পানি। সবগুলো পক্ষ একই। তারা বন্ড বিক্রি করে বন্ড হোল্ডার, বিনিয়োগকারী, ঋণদাতা, উদ্বৃত্ত পক্ষ বা জনগণের কাছে। তাহলে বন্ড হোল্ডার, বিনিয়োগকারী, ঋণদাতা, উদ্বৃত্ত পক্ষ, জনগণ, এগুলো সবই একই পক্ষ। অন্যদিকে জনগণ বা বন্ড হোল্ডার এরা কোম্পানিকে বা বন্ড ইস্যুয়ারকে অর্থ প্রদান করে। তাহলে 2টি পক্ষের মধ্যে কোম্পানি বিনিয়োগকারীকে বা বন্ড হোল্ডারকে বন্ড দেয়, বিনিময়ে বন্ড হোল্ডার বা বিনিয়োগকারী কোম্পানিকে ঋণ হিসেবে অর্থ প্রদান করে। আমরা এবার একটি বন্ডের ছবি দেখব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটি একটি ট্রেজারি বন্ডের ছবি। এখানে আপনারা খেয়াল করুন, এখানে বন্ডের গায়ে $1 কোটি দেয়া আছে। তাহলে এটা হচ্ছে বন্ডের অভিহিত মূল্য, যেটা আমরা একটু পরে আলোচনা করবো। এখানে বন্ডের সুদের হার দেয়া আছে এবং হচ্ছে মেয়াদও দেয়া আছে। পরবর্তীতে আরো একটি বন্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যে এটন কর্পোরেশন বন্ড। এটা একটি কর্পোরেট বন্ড। এখানেও সুদের হার উল্লেখ করা আছে এবং বন্ডের মেয়াদও উল্লেখ করা আছে। তাহলে আমরা দেখতে পেলাম যে কোম্পানি যে কাগজের মাধ্যমে, অর্থাৎ যে দলিলের মাধ্যমে ঋণের টাকা সংগ্রহ করে, সেটা হচ্ছে ঋণের প্রামাণ্য দলিল। এবার আমরা এই বন্ডের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এবং একটি কাল্পনিক উদাহরণ দিব। বন্ডের 1 নম্বর বৈশিষ্ট্য অভিহিত মূল্য বা লিখিত মূল্য, ইংলিশে ফেস ভ্যালু বা পার ভ্যালু। লক্ষ্য করুন, পার ভ্যালু, PAR, পার ভ্যালু। সাধারণত বন্ডের গায়ে যে দাম লেখা থাকে বা যে দামে বন্ড ইস্যু করা হয় বা বিক্রি করা হয়, সেটি হচ্ছে বন্ডের অভিহিত মূল্য। আমরা ধরি একটি বন্ডের অভিহিত মূল্য হচ্ছে 1000 টাকা। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে বন্ডে একটি কুপন সুদের হার দেয়া থাকে। কোম্পানি বন্ড হোল্ডারকে বা বিনিয়োগকারীকে একটি নির্দিষ্ট সময় পর পর যে নির্দিষ্ট হারে সুদ দেয় তাকে কুপন সুদের হার বলে। এটা বন্ডের গায়ে উল্লেখ থাকে। আমরা ধরে নিই কুপন সুদের হার হচ্ছে 10%। তাহলে কুপন সুদের পরিমাণ 3 নম্বর হচ্ছে এটা বন্ডের বৈশিষ্ট্য। কুপন সুদের পরিমাণকে ইংলিশে কুপন ইন্টারেস্ট পেমেন্ট, সংক্ষেপে আমরা বড় হাতের I অথবা C ব্যবহার করব। কুপনের জন্য C, ইন্টারেস্টের জন্য I। তাহলে কুপন সুদের পরিমাণ অর্থাৎ
কত টাকা সুদ প্রদান করে, সূত্র হচ্ছে অভিহিত মূল্য ইনটু কুপন সুদের হার। অর্থাৎ প্রথম যে দুটো বৈশিষ্ট্য লিখলাম অভিহিত মূল্য, দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল কুপন সুদের হার, সেই দুটোকে গুণ করলে আমরা কুপন সুদের পরিমাণ পাবো 1000 টাকা। কুপন সুদের হার হয় পার্সেন্টেজ আর কুপন সুদের পরিমাণ হয় টাকা। 4 নম্বর বৈশিষ্ট্য হয়েছে বন্ডের একটা মেয়াদ দেয়া থাকবে, যেটাকে আমরা মেয়াদ বা বছরের সংখ্যা বলতে পারি। ইংলিশে বলা হয় ম্যাচুরিটি পিরিয়ড বা নাম্বার অফ ইয়ার, সংক্ষেপে ছোট হাতের এন, যেটা আমরা অর্থ সময় মূল্য চ্যাপ্টারে দেখেছি মেয়াদকে এন দ্বারা প্রকাশ করা হয়। প্রতিটি বন্ডের একটি নির্দিষ্ট মেয়াদ থাকবে, যাকে আমরা ম্যাচুরিটি পিরিয়ড বলতেছি। ধরি এই ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 10 বছর। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মেয়াদ প্রতি মূল্য, ইংলিশে ম্যাচুরিটি ভ্যালু বা রিডিমশন ভ্যালু। ম্যাচুরিটি ভ্যালুকে সংক্ষেপে এমবি এবং রিডিমশন ভ্যালুকে সংক্ষেপে আরবি বলা হয়। ইস্যুকারী কোম্পানি বন্ডের মেয়াদ শেষে বন্ড হোল্ডারকে যে মূল্য পরিশোধ করে তাকে মেয়াদ প্রতি মূল্য বলে। কিছু বলা না থাকলে যা ফেস ভ্যালু তাই হবে এই ম্যাচুরিটি ভ্যালু, অর্থাৎ মেয়াদ প্রতি মূল্য বা রিডিমশন ভ্যালু। অর্থাৎ ইস্যুকারী কোম্পানি বন্ড হোল্ডারকে ঋণের আসল টাকা ফেরত দিবে। অধিকাংশ সময় বন্ডের মেয়াদ প্রতি মূল্য অঙ্কে উল্লেখ থাকে না। এইবার আমরা যে বন্ডটি নিয়ে আলোচনা করেছি তা থেকে আগামী 10 বছর যে নগদ প্রবাহগুলো পাবো আমরা সেটা একটু দেখি। আমরা টেবিলে দেখতে পাচ্ছি যে প্রথম বছর আমরা কুপন সুদ 100 টাকা পাবো, যেটা আমরা 3 নম্বর বৈশিষ্ট্য দেখিয়েছি। দ্বিতীয় বছরও কুপন সুদ 1000 পাবো, তৃতীয় বছর 100 টাকা পাবো। এইভাবে 10 বছর পর্যন্ত আমরা 100 টাকা করে কুপন সুদ পাবো, কারণ হচ্ছে বন্ডের মেয়াদ হচ্ছে 10 বছর। 10 বছর শেষে আমরা আবার যেটা আমাদের মেয়াদ প্রতি মূল্য বলতেছি সেটা আমরা পাবো। আমরা আগেই বলেছি যে এখানে আমাদের মেয়াদ প্রতিটা মূল্যটা হবে বন্ডের অভিহিত মূল্য বা লিখিত মূল্য, যেটা বন্ডের গায়ে লেখা থাকে। যদি কিছু না বলা থাকে তাহলে বন্ডের অভিহিত মূল্যটা হবে বন্ডের মেয়াদ প্রতি মূল্য। আমরা বন্ডটি থেকে যে টাকাগুলো বা নগদ প্রবাহগুলো পাবো সেগুলো ভবিষ্যতে পাবো। অর্থাৎ আজকে এই বন্ডটা কিনলে আমরা একটু আগে টেবিলে যে টাকাগুলো দেখেছি সেগুলো আমরা ভবিষ্যতে পাবো। এই ভবিষ্যৎ নগদ প্রবাহগুলোর আজকের বা বর্তমান মূল্যই হচ্ছে বন্ডের অন্তর্নিহিত মূল্য, যেটাকে আমরা সংক্ষেপে V0 বলি। নগদ প্রবাহগুলোর বর্তমান মূল্য বের করার জন্য আমাদের একটি বাট্টার হার সংক্ষেপে KD লাগবে, যেটা অঙ্কের মধ্যে দেয়া থাকবে। এই বাট্টার হারগুলো বিভিন্ন নাম হতে পারে, যেমন হচ্ছে যে প্রয়োজনীয় আয়ের হার, বাট্টার হার, মূলধন ব্যয়, সুযোগ ব্যয়, ইল টু ম্যাচুরিটি, এগুলোকে সংক্ষেপে KD দ্বারা প্রকাশ করা হয়। আমরা এই নামগুলো অলরেডি তৃতীয় অধ্যায় অর্থাৎ সময় মূল্যের অধ্যায়ে আমরা এগুলো মুখস্থ করে আসছি। ওইখানে কের যে নাম ছিল এখানে কের একই নাম। আমরা বন্ডের যে আজকে মূল্য বের করব, অর্থাৎ যে অন্তর্নিহিত মূল্য বের করবো, সেগুলোর আবার অনেকগুলো নাম হতে পারে, যেমন বন্ডের মূল্য, বন্ডের দাম, বাজার মূল্য, বর্তমান মূল্য, বিক্রয় মূল্য, প্রত্যাশিত মূল্য বা অন্তর্নিহিত মূল্য। এগুলোকে সংক্ষেপে V0 বা B0 দ্বারা প্রকাশ করা যেতে পারে। আমরা এতক্ষণ বন্ডে যে 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম তা একটি অঙ্ক পারার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই 7টি পয়েন্ট মুখস্থ করতে পারেন তাহলে আপনার এই অধ্যায়ের 50% দখলে চলে এসেছে। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী লেকচারে আমরা আকর্ষণীয় কিছু নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ সফল আপনারাই হবেন।